চাঁদ-শূন্য নিখোঁজ কালো সন্ধ্যা। দিনের পরিসমাপ্তি ঘটেছে অনেকটা সময় আগে। সারাদিন আজ ভ্যাপসা গরমে দারিদ্র্যের মানুষজনের নাজেহাল অবস্থা। গাছের পাতায় ঢেউ খেলানো বাতাসের ছিটেফোঁটা নেই আজ। সবকিছু যেন ভানুর আয়ত্তে। মেঘ মেঘ করেছে আকাশ, তবুও দৃষ্টি নামছে না। দক্ষ হাতে ড্রাইভ করছিল পরজল। পাশে ফ্রন্ট সিটে বসেছে ঋতুতে। সারাটা বিকেল ঘোরাঘুরি করেছে আজ। তারা শহর থেকে প্রায় অনেকটা দূরে গিয়েছিল, গাঢ় সবুজের সমারোহ পেরিয়ে আরো অনেকটা দূরে। এত গরমের মধ্যেও কেমন একটা প্রশান্তি ছিল আজ সারাদিন। এখন বাসার পথে রওনা দিয়েছে ওরা। তবে এখন বেশ গরম লাগছে। হৃদের গাড়িতে জ্বালানো হালকা আলোয় কপালে নাকে লেগে থাকা ঘাম স্পষ্ট হয়ে উঠেছে। গাড়িতে লাগানো এয়ার কন্ডিশনার কৃত্রিম শীতলতায় ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা। ছোট যে সীমা অতিক্রম হতে তিরিক্ষ মেজাজে বলল হৃদি, জানালাগুলো খুলে দিন তো, অসহ্য লাগছে। গাড়ি থামিয়ে নিল প্রজ্জ্বল। হঠাৎ গাড়ি থামিয়ে দেওয়াতে হৃদয় কিছুটা সামনে ঝুঁকে এলো। মাথায় বাড়ি খাওয়ার আগে প্রজ্জ্বল হাত দিয়ে কোনো রকম সামনে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, কতবার বললাম সিট বেল্টে বেঁধে নিতে, গায়ে গায়ে কথা লাগে না বেয়াদব, আমাকে একদম বকাবকি করবেন না বলে দিলাম। গাড়ি থামালেন কেন হঠাৎ? সিট বেল্ট বাঁধার সাথে জানালা খোলার সম্পর্ক কি? হৃদের অদ্ভুত কথাবার্তায় রেগে গেল প্রজ্জ্বল। দ্রুত হাতে হৃদের উপর ঝুঁকে সিট বেল্টে বেঁধে দিল। সোজা হয়ে বসে হৃদের মাথায় আলতো করে গাঁটটা মেরে বলল, একটু বেশি বুঝিস তুই, এখনই একটা অঘটন ঘটে যেত ওর ডাফার। বিড়বিড়িয়ে প্রজ্জ্বলকে কয়েকটা কথা শুনিয়ে দিল। হৃদিতা দু হাত ভাঁজ করে জানালা দিয়ে বাহিরে তাকালো। প্রজ্জ্বল সেদিকে ধ্যান দিল না। দুদিকে জানালা খুলে দিয়ে স্টিয়ারিং হাত রেখে চিন্তিত গলায় বলল, শরীর খারাপ লাগছে? নাক ফুলিয়ে ঘাড় বাঁকিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো হৃদিতা। খিটখিটে মেজাজ নিয়ে বললেও, গরম লাগলেও সেটাকে অসুস্থতা মনে করেন আপনি? হুদেই ঠোঁট বাঁকিয়ে আবারও জানালার দিকে বাইরে তাকালো হৃদিতা। প্রজ্জ্বল হাসলো। আবহাওয়া গরম, তবু আর একটু বিরক্ত করতে বলল, অর্ধেক কথা বললে তো বোঝার কোনো উপায় নেই। আমি অর্ধেক কথা বলি? প্রজ্জ্বল গাড়ি স্টার্ট করে ঠোঁট এলিয়ে বলল, সব সময়। শান্ত বলাকা বাঁধানো মেঘমালয়ে ঘনীভূত কালো রং দেখা দিয়েছে। বৃষ্টি আসবে আসবে করছে। মাঝে মাঝে গুড়ুম গুড়ুম আওয়াজ করে বর্ষণ ধরণীকে জানান দিচ্ছে তার আগমন। সারাদিনের উত্তপ্ত পৃথিবীতে নেমেছে মৃদু বাতাস। গাছের পাতায় পাতায় ঢেউ খেলছে অবিরাম। বাধাহীন রাস্তায় গাড়ি চালিয়ে নিচ্ছে প্রজ্জ্বল। অশান্ত আঁখি যুগল বাধা স্পর্ধে বারবার উকি ঝুঁকি দিচ্ছে। পাশাপাশি প্রেয়সীর উপর চোখ বন্ধ করে প্রকৃতির মাদকতা অনুভব করছে হৃদিতা। অশান্ত মন খুব করে চাইছে আজ বৃষ্টি নামুক, আর সেটা খুব শীঘ্রই। বর্ষণ আসুক। ভারী বর্ষণ মন খারাপ করে থাকা প্রেমিক পুরুষের ভয়ঙ্কর কার্যকলাপ আবারও ফিরিয়ে দিক সে। শীতল করে দিক শক্ত কঠোর মনটা। আকুল আকাঙ্ক্ষা ধরে রাখা প্রেমিকের মনের কথা আজ শুনল প্রকৃতি। অঝোর ধারায় বৃষ্টি নামলো ধরণীতে। ঠান্ডা পানি ঝাপটা চোখে মুখে লাগতে চোখ মিলে খুশিতে আত্মহারা হয়ে উঠল হৃদিতা। ঘাড় ঘুরিয়ে প্রজ্জ্বলকে কিছু বলতে নেওয়ার আগে দেখলো জানালা তুলে নিল প্রজ্জ্বল। ভেবাচাকা খেয়ে গেল হৃদিতা। চোখ মুখ খুঁচকে নিল। তাহলে কি প্রজ্জ্বল বৃষ্টিতে ভিজতে দেবে না? তবুও একটা শুকনো ঢোক গেলে এক ফালি সাহস জুগিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, প্রজ্জ্বল ভাই গাড়ি থামান। প্রজ্জ্বল কিছুটা আজ করতে পারলো বইকে। হৃদির দিকে না তাকিয়ে তা বলল, যা ভেবেছিস তা সম্ভব না, চুপচাপ বসে থাক। ঠোঁট উল্টো নিল হৃদি। চোখ ছোট ছোট করে কাতার আদলে বলল, একটুখানি ভিজবো প্রজ্জ্বল ভাই, শুধু একটুখানি, নামিয়ে দিন না। তোকে চর না বসালে তুই থামবি না তাই না? হৃদিতে চমকে উঠল প্রজ্জ্বলের ধমকিতে। তবে সরে গেল না। আরো কিছুটা এগিয়ে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলো। মিনিট পাঁচেক যেতে না যেতে প্রজ্জ্বল বাহুর শার্ট খামচে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, একটুখানি প্লিজ, শুধু 5 মিনিট। তবুও নরম হলো না প্রজ্জ্বলের মন। সে হৃদির কথায় পাত্তা না দিয়ে এক মনে নির্দিষ্ট গতিতে গাড়ি ছোটাতে লাগলো। এদিকে নাছোড়বান্দা হৃদিতা, সে ভিজবে মানে ভিজবে। একাধারে প্রজ্জ্বলের শার্ট খামচে আকুতি করে চলছে সে। প্রজ্জ্বলের বেহাল দশা। না পারছে গাড়ি থামাতে, না পারছে এদিকে দুটো চোর বসে চুপ করে বসিয়ে রাখতে। কিন্তু এইভাবে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে। বৃষ্টি বিলাসী প্রজ্জ্বলে আজ এই ভারী বর্ষণের উপর রাগ হলো। এক বালতি বিতৃষ্ণা নিয়ে গাড়ি থামালো প্রজ্জ্বল। গাড়ি থেমে যেতে দাঁত কিলিয়ে হাসলো হৃদয়। প্রজ্জ্বলকে রাজি করাতে পেরেছে সে শেষ পর্যন্ত। দরজার ভিতর থেকে লক করা ছিল বিধায় দরজা খুলতে তড়িঘড়ি নেমে পড়লো হৃদিতা। প্রজ্জ্বল কাট কাট গলায় জানিয়ে দিল, শুধু 5 মিনিট। প্রজ্জ্বলের কথায় পাত্তা দিল না হৃদয়। ছুটে গেল অনেকটা। ঝমঝমিয়ে নামা বর্ষণের ঝাপটা শরীর ছুঁতে কেঁপে উঠল সে। শাড়ি মেলে রাখা আঁচলে কাঁধে তুলে নিয়ে মত্ত হলো বৃষ্টি বিলাসিতায়। কিছুটা এগিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায়। জনশূন্য রাস্তা, কোনো চলাচল নেই তেমন এখনো এই রাস্তায়। গাড়ির সামনে ঝাপসানো কাজ ভেদ করে উচ্ছলতা ভরপুর প্রেমিকের উপর স্ত্রী দৃষ্টি রাখল প্রেমিক পুরুষ। ভারী বর্ষণ, ঝমঝমিয়ে নামা বর্ষণে মেতেছে প্রকৃতি, বিচ্ছে প্রকৃতি। মৃদু বাতাসে কাঁপায়িত হয়েছে গাছের পাতা। সে তালে তার মিলিয়ে বর্ষণ প্রেমীর মন মাতিয়েছে সে অঝোর ধারায়। প্রায় মিনিট 15 পেরিয়ে গেছে। এখনো একাধারে বৃষ্টি মাতিয়ে রেখেছে হৃদিতে। প্রজ্জ্বল গাড়িতে বসে আবারও হাঁক ডাক ছাড়ল হৃদিকে উদ্দেশ্য করে। কি জানি হৃদিতে শুনতে পেয়েছে কিনা। 5 মিনিট যাবত ওকে ডেকে চলেছে প্রজ্জ্বল। এর মধ্যে একটা ডাক
তো পূর্ণ ঘরে পৌঁছেছে। হয়তো হৃদিতে ইচ্ছে করে প্রজ্জ্বলের কথা গায়ে মাখছে না। প্রজ্জ্বল আর একবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে আবারও ডাক দিল হৃদিতাকে। না, এবারও কাজের কাজ কিছুই হলো না। প্রজ্জ্বল স্পষ্টভাবে বুঝতে পারলো হৃদি স্বেচ্ছায় এমন করছে। গাড়ির ড্রয়ার খুলে কিছু একটা হাত তাড়ালো প্রজ্জ্বল। না ছাতা নেই গাড়িতে, কাঙ্ক্ষিত জিনিস হাতে না মিলিতে মেজাজটা আরো বিগড়ে গেল। অসহ্য বিরক্তিসূচক শব্দ তুলক গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো প্রজ্জ্বল। তাছাড়া আর উপায় কি? এই মেয়ে কিছুতে কথা শোনান না, এইভাবে ভিজলে নির্ঘাত জ্বর বাঁধিয়ে বসবে। দ্রুতগতিতে হৃদিতার কিছুটা কাছাকাছি যেতে থেমে গেল প্রজ্জ্বল। পা জোড়া আটকে গেল সেখানটায়। বৃষ্টিতে ভিজে পরনের শাড়ি শরীরে চিপকে রয়েছে। স্থির দৃষ্টির সামনে দাঁড়ানো মেয়েলি গড়নের উপর কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকলো প্রজ্জ্বল। চোখ জোড়া আটকে রইল নারী গড়নের ভাজা ভাজা অনেকটা পানির ছটা চোখে মুখে লাগতে চকিত হলো সে। নিজের পুরুষারে মন সঙ্গত করে সামনে তাকালো। দু হাত একত্রিত করে সেখানে পানি জমিয়ে প্রজ্জ্বল দিকে সেটা ছুড়ে দিচ্ছে হৃদিতা। মুখে চোখে এক অনবদ্য উচ্ছলতা লেগে রয়েছে। আবারও মুগ্ধ হলো প্রজ্জ্বল, তবে সেটা প্রকাশ করলো না। চোখে মুখে গম্ভীরতার ধাঁচ নামিয়ে হৃদির বা হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো গাড়ির দিকে। এতক্ষণ ভেজার পর প্রজ্জ্বলকে নামাতে পেরেছে হৃদি। প্রথমে উদ্দেশ্য পূরণ করে নিয়েছে, এবার কিছুক্ষণ বর্ষণে ভেজাতে পারলে শান্তি। কিন্তু প্রজ্জ্বল ওভাবে টেনে নিয়ে যাওয়াতে চোখ মুখে কুঁচকে নিল হৃদিতা। হাত ছাড়ানো আপ্রাণ চেষ্টা করতে করতে তিরিক্ষু নিয়ে বলল, কি করছেন কি? হাত ছাড়ুন, আর একটু ভিজবো। দাঁড়িয়ে পড়লো প্রজ্জ্বল, ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে তাকালো হৃদির দিকে। বলল, গায়ে হাত তুলি না বলে এই নয় যে আমি মারতে পারবো না তোকে। অনেক ভিজেছিস, এতে শরীর খারাপ করবে। ঝটকাতে নিজের হাত ছাড়িয়ে নিল হৃদিতে। দু পা এগিয়ে তড়িঘড়ি করে প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ শরীর এলিয়ে প্রজ্জ্বলের বুকে মাথা রাখলো সে। এক হাতে প্রজ্জ্বলের কোমরের শার্ট আঁকড়ে অন্য হাতে প্রজ্জ্বলের বুকে আঁকিবুকি করতে লাগলো। মিনমিনিয়ে গলায় বলল, চলুন না বাড়ি বর্ষণ গা ভেজাই দুজনে একসাথে। আমার প্রেমিকের কঠোরতা ধুয়ে যাক এই বর্ষণে। চলুন না। পুরোপুরিভাবে ভিজে গেছে প্রজ্জ্বল। প্রেমিকের আবেদন ফেলবার মতো নয়, কিন্তু রাখতে পারবে না সে। চোখ জোড়া বন্ধ করে নিজের গম্ভীরতা চোখে মুখে প্রকাশ করে তুলল প্রজ্জ্বল। হৃদিকে বুক থেকে সরিয়ে ওর এক হাতের কবজি জোর করে চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। হৃদিতে হাত ছড়াতে দস্তাদস্তি করলো, কিন্তু হাত ছাড়িয়ে নিতে সক্ষম হলো না। প্রজ্জ্বলের শক্তপোক্ত হাতের বাঁধন আলগা করা এত সহজ না। হৃদিকে গাড়িতে বসিয়ে প্রজ্জ্বল নিজে উঠে পড়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, বাসা থেকে এসব বুদ্ধি নিয়ে বেরিয়েছিস তাই না? তোর পাকনাম বাড়াতে নিপাও ইচ্ছাকৃত সাথে আসেনি আমাদের। বাসায় ফিরে আগে তারপর দেখে। সিঁড়ি চুপ থাকলো, কিছু বলার মতো খুঁজে পেল না। বুকে দলা পাকিয়ে উঠলো কষ্টগুলো। প্রেমিকের কঠোরতা আর দূর করতে পারলো না। আজকের এই বর্ষণ যে বৃথা, প্রেমিকার আবেদন যে বর্ষণ রাখতে পারেনি তার মূল্য আর কতটুকু। অভিমানী চঞ্চল প্রেমিকা চায় না আর এই বর্ষণ চলে যাক সে। ধরিত্রী থেকে বিদায় নিক এই জলধারা। পুরো রাস্তাও মুখ ফুলিয়ে রেখেছিল হৃদি। প্রজ্জ্বল গাড়ি থামিয়ে নিতে ধ্যান ভাঙল ওর। জানালা দিয়ে নিজের বাড়ির চোখে পড়তে চোখ জোড়া বড় বড় করে নিল হৃদিতা। এই বাড়ি কেন? আজ যেন প্রজ্জ্বলের বাড়িতে থাকার কথা ছিল। ঘাড় ঘুরিয়ে ছলছল চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো ও গলায় কান্না চেপে কোনো রকমে বলল, এখানে কেন এসেছি আমরা? আমি যাবো না এই বাড়ি। না যাবি না? প্রজ্জ্বলের কাটকাট গলা উত্তর। হৃদিতার মন খারাপ বেড়ে গেল। সব কিছু স্পষ্ট এখন। প্রজ্জ্বল চলে যেতে চাইছে ওর থেকে, কিন্তু কেন এত দূরত্ব প্রজ্জ্বলের? কেন এত অ্যাভয়েড করছে সে? হৃদির ঠোঁটে এলিয়ে হাসলো। প্রজ্জ্বলের স্টিয়ারিং রাখা হাতে হাত রাখতে নিয়োগ গুটিয়ে নিল। হাত জোড়ার নিচে সরে বলল, দূরত্ব? কেন এত দূরত্ব সেটা আমার অজানা। জানি না কোনো কারণে এতটা দূরত্ব বজায় রাখতে চাচ্ছেন আপনি। চলে যেতে চাইছেন একেবারে। ঠিক আছে, জবাবটা চাইবো না, কিছু বলারও নেই আমার। শুধু শেষ কথা, এত সহজে আপনাকে ছাড়ছি না আমি। এই দূরত্ব আপনাকে একদিন পড়তে হবে প্রজ্জ্বল ভাই। গাড়ি থেকে একাই নেমে পড়লো হৃদিতা। প্রজ্জ্বল দরজা খুলে নামতে দিতে বাধা দিল হৃদিতা। আমি একা যেতে পারবো না প্রজ্জ্বল ভাই। বৃষ্টি থেমেছে, কিন্তু হৃদির চোখ গড়িয়ে নেমেছে নতুন বর্ষণের ঢল। পিছনে ঘুরে তাকালানো হৃদিতা এলোমেলো পায়ে এগিয়ে গেলো বাড়ির মেন দরজার অবধি। মনে একটা আশা বেঁধেছিল, এই বুঝি প্রজ্জ্বল ডাকবে। অভিমান ভাঙাতে হৃদির উল্টো পাল্টা কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই বুঝি প্রজ্জ্বল ডাকবে ওকে। না, ডাকলো না প্রজ্জ্বল। মেন দরজার সামনে দাঁড়িয়ে একবার পিছনে ঘুরলো হৃদিতা। ওদের বাড়ির সামনে দাঁড়ানো প্রজ্জ্বলের গাড়িটা নেই, চলে গেছে প্রজ্জ্বল। একটা বার ডাকলো না অব্দি। হৃদির এতটুকু কথাতে চলে গেল প্রজ্জ্বল। দরজার শরীর ঠেকিয়ে বসে পড়লো হৃদিতা। পা জোড়া যে আটকে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, শরীরে ভার নিতে পারছে না আর। অজর ধারে কাঁদতে লাগলো হৃদিতা। হাঁটুতে মাথা ঠেকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। কেন ওটা জীবনটা এত এলোমেলো হয়ে গেল? খুব কি দরকার ছিল জীবনে এমন মোড়গুলো আসার? তাহলে কি প্রিয়জনের অসুস্থতা গভীর সম্পর্ককে খারাপ করে দেয়? অন্ধকারে দাঁড়িয়ে হৃদিকে দেখছিল প্রজ্জ্বল। চোখ জোড়া বন্ধ করে নিতে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু। ছুটে যেতে ইচ্ছে করছে ওই মেয়েটার কাছে, বুকে মাথা চেপে বলতে ইচ্ছে করছে, আর কাঁদিস না পাগলে, আমি আছি তো। অনেকটা বেলা করে ঘুম ভাঙলো হৃদিতার। আর মোড়া ভেঙে উঠতে মাথাটা ঝিমঝিম করে উঠলো। নীলিমায়
লাল আভা ফোটার পরে চোখ জোড়ায় ঘুম দেখা দিয়েছিল। সারা রাত কান্নাকাটি করার ফলে এখন মাথাটা ভারী হয়ে আছে। কাল রাতে নিজেকে সামলে কোনো রকম বাড়িতে ঢুকেছে হৃদি। ভেজা শরীরের জন্য কথা শুনতে হয়েছে মায়ের থেকে। শিষ্য পাত্তা না দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে হৃদিতা। মেয়ের উদ্ভট আচরণে হতবাক হলেও তেমন কিছু বলেনি হৃদিতার মা। প্রজ্জ্বল ফোন করে কিছু একটা বুঝিয়ে দিয়েছে। জানালার পর্দাগুলো সরিয়ে ফ্রেশ হতে ঢুকে গেল হৃদিতা। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই বেডের উপর রাখা ফোনটা বেজে উঠলো। টাওয়ালের হাত মুছতে মুছতে ধীরে পায়ে বেডের কাছে গেল হৃদিতা। সকাল সকাল আননোন নাম্বার ফোনের স্ক্রিনে দেখে ব্রো কুঁচকে এলো। কে হতে পারে, ফোনটা তুলবে কিনা এসব ভাবতে ভাবতে কেটে গেল ফোনটা। নাম্বারটা নিয়ে বেশি মাথা ঘামানোর হৃদি। যার ফোনের জন্য সারা রাত অপেক্ষা করেছে তার পাত্তা নেই। আর উল্টো নাম্বার থেকে ফোন আসছে যত সব। নিজের মনে বেরিয়ে দেয়াল ঘড়ি চোখ বুলিয়ে অবাক হলো হৃদিতা। প্রায় মধ্য দুপুর। এখনো মা ডাকলো না যে। হৃদি আর বেশি ভাবলো না। ওনাটা গলায় ঠিকঠাক করে ঝরিয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তা কি ভেবে বলছো প্রজ্জ্বল? জি মামু, আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি। মাকে আমি সামনে নেব। ওসমান সাহেব চিন্তিত কণ্ঠে বললেন। কিন্তু হৃদিতা সে কি মানবে? তাকে সামলাবো কিভাবে? আমাকে সামলাবে মানে কি হয়েছে আব্বু? হৃদির উপস্থিতিতে থতমত খেয়ে গেল ওসমান সাহেব। কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে প্রজ্জ্বলের দিকে তাকালেন তিনি। প্রজ্জ্বল চোখের ইশারা আশ্বস্ত করলেন ওসমান সাহেবকে। বোঝালেন এবার সবটা হৃদিতাকে জানানো প্রয়োজন। দুপুর গড়িয়েছে। সূর্য ঠিক আকাশের মাঝ বরাবর মৃদু নীলে। সূর্যের প্রখরতা কাবু করতে পারেনি মুসাফিরদের যাত্রার ঘরের ভিতরে। এয়ার কন্ডিশনে হিমশীতল হাওয়া, জানালার পর্দা উড়ানোর প্রকৃতির মৃদু বাতাসের সাথে তালগুলো পাকিয়ে নিয়েছে কৃত্রিম শীতলতা। ড্রয়িং রুমের সবাই বসে আছে হৃদিতা। এত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার ঘেমে নেই বিধ্বস্ত অবস্থার আগে জেদে গলার রগগুলো ফুলে উঠেছে। ফর্সা মুখ লাল হাওয়ায় ছেয়ে গেছে। রেগে যাওয়াটা কারণ অবশ্য যথার্থ। ওর ব্রেন টিউমার হয়েছিল আর সেটা ওকে জানানো হয়নি অবধি। ওকে না জানিয়ে অপারেশন অবধি হয়ে গেছে। হৃদয় মানছে সেই মুহূর্তে জানানোর পরিস্থিতি ছিল না। কিন্তু এই 7 মাস এত বড় কথাটা ওকে জানানোর প্রয়োজন মনে হয়নি। আর অপারেশন হয়ে গেছে, ও পুরোপুরি সুস্থ, তাহলে কেন জানানো হয়নি? রাগের বসে কথাগুলো আটকে গেছে গলাতে। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল হৃদয়তে। নিজের রাগ বসে আসতেই তিরিক্ষে নিয়ে বলল, আমাকে জানানোর প্রয়োজন মনে করনি যখন, তাহলে এখন কেন বলছো এসব? বাবা মা ওর কোনো দোষ নেই, আমি নিষেধ করেছি সবাইকে। প্রজ্জ্বলের উত্তরটা পছন্দ হলো না হৃদিতার। চোখ ঘুরিয়ে রক্তিম চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো। ও প্রজ্জ্বলও তাকিয়েছিল হৃদিতার দিকে। চোখাচোখি হতে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো প্রজ্জ্বল। হৃদিতার চোখ সরালো না। কি যেন একটা উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। ওকে এড়িয়ে চলার তো জন্য শুধু এই কারণটা হতে পারে না। তাহলে কি কারণ? আরো বেশ কিছুক্ষণ এসব নিয়ে আলোচনা করলো প্রজ্জ্বল ও ওসমান সাহেব। হৃদি যেন খেয়ে হারিয়েছে। তার স্থির দৃষ্টি প্রজ্জ্বলের দিকে। কি নিয়ে আলোচনা চলছে সেটা মস্তিষ্কে ঢুকছে না এই মুহূর্তে। কিছুটা সময় যেতে প্রজ্জ্বল উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান সাহেব দুপুরে খেয়ে যেতে বললেন, কিন্তু প্রজ্জ্বলের কি যেন একটা তাড়া আছে, যেতে হবে এখন। হৃদিতা তখনও তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। এতটা সময় হৃদিতার দিকে ভুল করেও তাকানি প্রজ্জ্বল। হৃদিতা সেটা খেয়াল করেছে এতক্ষণ যাবৎ। ও ভেবেছিল প্রজ্জ্বল চলে যাওয়ার সময় অন্তত একটা বার তাকাবে, কিন্তু না। সে আশায় এক বালতি বিতৃষ্ণা ঢেলে হৃদির দিকে না তাকিয়ে চলে গেল প্রজ্জ্বল। হৃদি তাকিয়ে রইল অনেকক্ষণ। ওসমান সাহেব মেয়ের দৃষ্টি খেয়াল করেননি তা কিন্তু নয়, তবে প্রজ্জ্বল যা সিদ্ধান্ত নিয়েছে তা হৃদিতার ভালোর জন্যে। কষ্ট হলেও মেনে নিতে হবে। কিন্তু হৃদিতা সবটা জানার পর কি রিয়েকশন দেবে এটারই চিন্তার। সে দুপুরে হৃদি আর খাবারের মুখে তুলে নিয়ে ঘরবন্দি রইল। পরের দিন সকাল অবধি সারা রাত প্রজ্জ্বলের ফোনের অপেক্ষায় ছিল হৃদিতা, কিন্তু প্রজ্জ্বল ফোন দেয়নি একটা বারের জন্য। বিকেল 4টা ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ সহকারে হাতে একটা বই গুছে তাতে চোখ বুলিয়ে চলেছে হৃদিতা। অন্য হাতে কফির মগ। মাঝে মাঝে আলতো অধরে ছোঁয়ায় সে চুমুক দিচ্ছে কফিতে। হৃদি ছাড়া ওদের বাসাতে আর বাচ্চা বলতে কেউ নেই। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ এখন। আরো 2 সপ্তাহ খানেক কেটে গেছে। হৃদিতা কিছুদিন রাগের বসে ঘরবন্দি হয়েছিল অবশ্য, তবে এখন সে কিছুটা স্বাভাবিক। যদিও ঘর থেকে 2 সপ্তাহ বাড়ির বাইরে যায়নি, তবুও এখন স্বাভাবিক বলা যায়। ঠিক মতো খাওয়া দাওয়া করে আজকাল, সময় মতো ঘুমা। ওসমান সাহেব মেয়েকে বুঝিয়েছেন, বলেছেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হৃদি অপেক্ষা করছে সে সময়ের। কবে আসবে সে সময়? সে প্রতীক্ষিত সময়, যে সময় প্রজ্জ্বল আবার হৃদিকে আগের থেকে বেশি ভালোবাসবে। যে সময়ে হৃদির ফোন তুলবে প্রজ্জ্বল। যে সময়ে কিছু মুহূর্ত পরে হৃদিতাকে চোখে হারাবে সেই বহু প্রতীক্ষিত সময়ের অপেক্ষা হৃদিতা। কলিং বেলের শব্দে ব্রু কুঁচকে এলো হৃদিতার। গল্পের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ছে ও। চোখ সরালেই যেন হারিয়ে যাবে। কিছু মুহূর্তের জন্য দরজা খোলা ভুলে গেল হৃদিতা। আবারও মনোনিবেশ করলো গল্পতে, কিন্তু পরক্ষণে আবারও সে বিরক্তিকর কলিং বেল বেজে উঠলো। বইটা ওভাবে
উল্টো করে সোফায় রেখে উঠে দাঁড়ালো রিদিতা কিছুটা বিরক্তি নিয়ে পা বাড়ালো দরজার দিকে। আমি ছাড়া যেন এই বাড়িতে দরজা খোলার কেউ নেই, অসহ্য। নিজের মনে মনে কথাগুলো আউড়িয়ে দরজা খুললো রিদিতা। দরজার বাইরে দাঁড়ানো লোকটিকে দেখে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও মাঝবয়সী একটা ছেলে। রিদিতা আগে কখনো তাকে দেখেছে বলে মনে পড়ছে না। কৌতূহল চাহনি নিয়ে রিদিতা কিছু প্রশ্ন করার আগে ছেলেটি গড়গড় করে বলল, আপনি রিদিতা আপু তাই না? আমি নাইম, প্রজ্জ্বল ভাইদের পাড়াতে থাকি। আমাকে প্রজ্জ্বল ভাইয়া পাঠিয়েছে, আপনার একটা সাইন লাগবে, খুব আর্জেন্ট। তড়িঘড়ি কথা শেষ করে ছেলেটি একটা কাগজ বাড়িয়ে রিদিতার দিকে। রিদিতা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে এই ছেলে? একটা অপরিচিত ছেলে। আগে কখনো প্রজ্জ্বলদের বাড়িতে দেখেছে বলে মনে পড়ছে না। তার প্রজ্জ্বলের কথা বলে সাইন করতে বলবে যেখানে সেখানে আর ও সাইন করে দেবে? কিছুতেই না। হৃদি উল্টো ধাঁচে প্রশ্ন করলো ছেলেটিকে, আপনাকে প্রজ্জ্বল ভাই পাঠিয়েছে, তার প্রমাণ? প্রশ্ন শেষ হতে না হতে ড্রয়িং রুম থেকে ফোনের টোন কানে এলো রিদিতা। ছেলেটা হাতের ইশারায় বোঝালো ফোনটা তোলার জন্য। হৃদি আবারও দরজা বন্ধ করে দিয়ে ফোন তুলতে দ্রুত পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমে। ফোন হাতে নিতে চোখ বড় বড় হয়ে গেল ওর। ফোন স্ক্রিনে জল করে ডেভিল নামটা হৃদিতা যেন বিশ্বাস হচ্ছে না। টোনটা আর বাজতে না দিয়ে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে কানে ধরলো। চোখ থাকলো বেশ কিছু সময়। ফোনের ওপাশ থেকেও কোনো কথা আসছে না। ফোনের মধ্যে নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠল প্রজ্জ্বল। শুনতে পাচ্ছিস হৃদি? হৃদি ছোট করে জবাব দিল, বাইরে দাঁড়ানো ছেলেটা যা বলছে তাই কর, চটপট। আমি পাঠিয়েছি ওকে। হৃদি তার পাল্টা প্রশ্ন করলো না, এগিয়ে গেল আবারও দরজার দিকে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে হৃদিতে। এতদিন পর ফোন দিয়েছে প্রজ্জ্বল, একটু কথা না বলে কি কেটে দেবে ফোনটা? চিন্তা করিস না, লাইনে আছি আমি, ফোনটা কাটবো না। আজ কথা বলবো অনেকক্ষণ। তোর যতক্ষণ কাটতে ইচ্ছে হবে না ঠিক ততক্ষণ শুধু তাড়াতাড়ি সাইনটা করে দে। খুশিতে আত্মহারা হয়ে উঠল হৃদিতা। এতদিনের অভিমান হুট করে পড়ে গেল। বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর শুনে দরজা খুলে মুচকি হাসলো হৃদিতা। হাত বাড়িয়ে দিল ছেলেটির দিকে। ছেলেটি আড়ষ্ট ভঙ্গিতে পকেটে হাতুড়ে কলম বের করে একটা কাগজ সহ সেটা এগিয়ে দিল হৃদির দিকে। হৃদি হিতাহিত জ্ঞান ভুলে ছেলেটির দেখানো জায়গায় সাইন করে দিল চট জলদি। তার মস্তিষ্ক এখন অস্থির। ছেলেটাকে যেন বিদেয়ী করতে পারলে হয়। হাজারো কথা জমে আছে, সেগুলো কখন বলবে প্রজ্জ্বলকে তা নিয়ে অস্থিরতা হৃদিতার। হৃদি কাগজটা সাইন করতে ছেলেটি এক প্রকার সেটা ছিনিয়ে নিয়ে চলে গেল বলা যায়। দ্রুত গতিতে পা ফেলে সে চলে গেল সেখান থেকে। তার চাল চলনে হৃদির মনে হলো কেউ যেন পুরো শহরের দায়িত্ব তাকে দিয়ে রেখেছে। ছেলেটির চোখে আড়াল হতে দরজা বন্ধ করে নিজের ঘরে গেল হৃদি। বারান্দায় রাখা একটা নিচু টুলের উপর আয়সে করে বসে দেয়ালে পিঠ ঠেকালো। শান্তি লাগছে, বড্ড শান্তি লাগছে আজ। না চাইতেও খুশির জোয়ার দেখা দিল আঁখিতে। পলক ফেলতে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। কাঁদছিস হৃদি? ও পাশ থেকে প্রজ্জ্বলের আধো ঘন্টা আহ্লাদে পানিতে কান্না বেড়ে গেল হৃদিতে। চোখ বন্ধ করে হাতের মুঠো দাঁতে চেপে কান্না আটকানোর চেষ্টা করলো হৃদিতে। বেশ কিছু সময় কেটে গেল। ফোনের ওপাশে প্রজ্জ্বল খুব মনোযোগ দিয়ে হৃদির দ্রুত গতির শ্বাস প্রশ্বাস শুনছে। হৃদি একটু শান্ত হতে প্রজ্জ্বল কথা বলে উঠলো, বলল, কান্না না থামালে ফোন কাটবো কিন্তু। হৃদি তড়িঘড়ি নিজের দু চোখ মুছে নিল। হাতের উল্টো পিঠে জেদ নিয়ে কান্নারত কণ্ঠে বলল, আপনি কিন্তু বলেছিলেন আমি না চাইলে ফোন কাটবেন না আপনি। কাটবো না। হৃদি সে আগের ডাক প্রজ্জ্বল সে মায়া মেশানো ডাক শুনে হৃদি কান্না থেমে গেল। তবে এখনো হিচকি উঠছে মাঝে মধ্যে। ভালোবাসিস আমায় হৃদরানী? উত্তর দে হৃদি, আমি তোর উত্তর অপেক্ষা করছি। কিন্তু হৃদিটা কি বলবে? ও তো খেয়ে হারিয়ে ফেলছে। প্রজ্জ্বল এমন প্রশ্ন আগে কখনো করেছে বলে মনে পড়ছে না। প্রজ্জ্বলের প্রশ্ন শুনে হৃদির হৃদস্পন্দন বেড়ে গিয়েছে অনেক গুণ। কি বলবে বুঝতে পারছে না। প্রজ্জ্বলকে কতটা ভালোবাসে তা মুখে প্রকাশ করতে পারছে না। হৃদির ভাবনার মাঝে আবারও প্রজ্জ্বল বলল, আমি জানি তুই ভালোবাসিস আমায়, কিছু বলতে হবে না তোকে। শুধু যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে শুধু বল। হৃদি অপেক্ষা করলো না, ছোট করে বলল, তাহলে আমি যা বলবো তাই করবি? করবো। ভোর সন্ধ্যা, নিস্তব্ধ আধার শহরে ব্যস্ত রাস্তা খানিক ছুঁয়েছে। অনিলের গা ভাসিয়ে তীর তীর করে কাঁপছে গাছের পাতা। ওসমান সাহেবের পা জড়িয়ে মাঝে মাঝে ফুপিয়ে উঠছে হৃদিতা। কান্নার রেশে এখনো কাটেনি। ওসমান সাহেব সে কখন থেকে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু হৃদি অবুঝ। ওসমান সাহেব না পারছে কান্না থামাতে, না পারছে নিজের পা দুটো ছাড়িয়ে নিতে। বারান্দার দরজায় মাথা ঠেকিয়ে মেয়ের সাথে চোখের পানি ফেলছে হৃদিতার মা। হৃদি একটু শান্ত হতে ওকে ধরে ওঠানোর চেষ্টা করলেন তিনি। হৃদি দুর্বল শরীরে মায়ের হাতটা ছড়িয়ে নিয়ে আবারও শক্ত করে ওসমান সাহেবের পা জোড়া জড়িয়ে ধরলো। কাছে মাথা ঠেকিয়ে ভাঙ্গা কণ্ঠে অভিমান নিয়ে বললো, বাবা তুমি না বলেছিলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে? কি হলো এটা বাবা? সময়ের সাথে তো সবকিছু উল্টো হয়ে গেল। সবশেষে কি এটাই প্রাপ্য ছিল আমার? কি দোষ করেছি আমি? শান্ত হওয়া, আমার সব ঠিক হয়ে যাবে। আবারও মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? কিছুই ঠিক হবে না। আর সবকিছু প্রজ্জ্বল ভাই নিজ হাতে শেষ করেছে আজ। ওসমান সাহেব কিছু বলার মতো খুঁজে পেলেন না। বরাবরের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। প্রজ্জ্বল যা করতে চেয়েছে তার হৃদের ভালোর জন্য। কি বা বলবেন তিনি? হৃদের মাথা তুলে তাকালো ওর বাবার দিকে। চোখে লেগে থাকা পানির ফোঁটা মুছে নিয়ে টান টান কণ্ঠে বলল, বাবা বলো আম্মা, প্রজ্জ্বল ভাই যা করেছে তাকে ঠিক
ঠিক করেছে। তোমার কি মনে হয়? মেয়ের রাগে কণ্ঠের আওয়াজে কিছুটা অবাক হয়ে গেলেন ওসমান সাহেব। সেই ঘন্টা 3 ধরে কাঁদছিল রিদিতা। এত বুঝিয়ে কোনো কথা শোনেন, অথচ হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন কেন করছেন? ওসমান সাহেব কিছুক্ষণ ভেবে বলেন, প্রজ্জ্বল কেন এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা বলছি আমি তোমায়। আমি এই সামান্য কারণে প্রথম থেকে এতে দ্বিমত পোষণ করে এসেছি, কিন্তু তুমি তো জানোই প্রজ্জ্বলের জেদ সম্পর্কে। রিদি হঠাৎই মুচকি হাসলো। মেয়ের মুখে হাসি দেখে কিছুটা আকস্মিক সাথে খুশি হলেন ওসমান সাহেব। মেয়ের হাসির রহস্য জানতে সেদিকে তাকাতে রিদি বলল, প্রজ্জ্বল ভাই সামান্য একটা কারণ নিয়ে যতটা কষ্ট আমায় দিয়েছে তার শাস্তি তো ওনাকে পেতে হবে। তুমি আমাকে সাহায্য করবে তো বাবা? ওসমান সাহেব মেয়ের অসময়ে হাসি দেখে কিছু একটা আঁচ করলেন। তিনিও মুচকি হেসে মেয়েকে আশ্বস্ত করলেন তিনি আছেন সবসময় তার মেয়ের সাথে। রেডি বাবা সম্মতি পেতে বলল, ফুফিকেও ফোন লাগাও তাড়াতাড়ি। ওসমান সাহেব তাই করলেন। মেয়ের কথার প্রশ্ন না এনে তার বড় বোন সুফিয়াকে ফোন লাগালেন তিনি। এই তোরা বাবা মেয়েদের মিলে কি বুদ্ধি পাকিয়েছিস শুনে, আমাকেও নেই তোদের সাথে। রিদিতে ওর মায়ের কথা শুনে হাসলো। হাতের ইশারায় মাকে কাছে ডেকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওসমান সাহেব ফোন হাতে নিয়ে মেয়েকে দেখতে লাগলেন কতটা স্ট্রং ওনার মেয়ে। বারবার ভেঙে পড়ে নিমিষে উঠে দাঁড়াতে জানে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে ওসমান সাহেব ফোনটা এগিয়ে দিলেন রিদিতার দিকে। রিদি ওর মাকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিল। কানে ফোন লাগিয়ে সালাম দেওয়ার পর রিদিতা চুপ থাকলো বেশ কিছুক্ষণ, কারণ ওপাশ থেকে সুফিয়া আনাম অভিযোগের পর্ষা মেলে ধরে বসেছেন। রিদি ভুলে গেছে ও বাড়ি যায় না, আগের মতো কথা বলে না, ইত্যাদি ইত্যাদি। রিদি ঠোঁট এলিয়ে আবারও হাসলো। সুফিয়া আনামের অভিযোগ শেষ হতে রিদি প্রশ্ন ছুড়ল, ফুফি তোমার একটা ডাক্তার বান্ধবী আছে না? সুফিয়া আনাম রিদির কথায় সায় দিতে বিশ্বজয়ের হাসি দিল। রিদিতা প্রজ্জ্বলের দেওয়া একটা ছোট গড়নের প্যান্ডেন্ট গলায় ঝুলিয়ে সাজগোজ সম্পূর্ণ করে মিররের সামনে থেকে উঠে দাঁড়ালো। রিদিতা পরনে ভারী কাতানের শাড়ি জড়িয়েছে। আজ পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা। লম্বা চুলে কয়েক গাছে হাত দিয়ে সামনে টেনে দিতে কিছু একটা খেয়াল করলো রিদি। মাথার পিছনে কিছু অংশ জোরে শর্ট লেয়ারে কাটের মতো কিছু চুলগুলো আগে কখনো খেয়াল করেনি তা কিন্তু নয়, আগেও চোখে পড়েছে। মাকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেছিল। অ্যাসিডের কিছু ছটা মাথায় পড়ে, সেখানে চুলগুলো কেটে ফেলা হয়েছে। তবে রিদি এখন বুঝতে পেরেছে এটা অ্যাসিডের জন্য না, ওর ব্রেন টিউমার অপারেশনের জন্য চুলগুলো কেটে ফেলা হয়েছে। রিদিতে মুচকে এসে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিল। হাতে চুড়ি পড়তে নিয়েও আটকে গেল। মিররের সামনের দিক এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলো নিজেকে। না চুরির ছাড়াই বেশ লাগছে দেখতে। রিদিতা তো সাজগোজ এখনো শেষ হয়নি, আজকে বিয়ে করে চলে যাবি মনে হচ্ছে। ছাড়তে ছাড়তে রিদিতার ঘরে ঢুকলেন সুফিয়া আনাম। ঘরে ঢুকে রিদিকে সামনে দেখে মুচকি হেসে মাশাআল্লাহ বললেন তিনি। রিদি ওর ফুফুকে রাগাতে মজা ছড়ে বলল, সেটাই তো, আজকে চলে যাবো আমি, এই বাড়ি থেকে আর থাকবো না। তোমরা সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ, শুধু বাড়ি থেকে নয় একদম এই দেশ থেকে বের করে দেওয়ার প্ল্যান এঁটেছ। আমি চলে গেলে তোমার আর তোমার ছেলের খুব ভালো হবে বলো। তোমার ছেলে নতুন একটা বউ পাবে আর তুমি পাবে নতুন বৌমা। তোমার ছেলে তো বেশি উঠে পড়ে লেগেছে আমাকে বিদায় করতে। সোজা ফরেনের ধরে এনেছেন। তার নাকি ভালো বন্ধু, ভালো চাকরি করে, আমাকে ভালো রাখবে ইত্যাদি ইত্যাদি। ওরে আম্মাজান চুপ করে, দয়া করে চুপ করে। তোরে বকবকানে থামিয়ে নিচে আয়, ছেলের বাড়ির লোকজন চলে এসেছে, আমি গেলাম, তাড়াতাড়ি চলে। সুফিয়া আনাম চলে যেতে রিদিতা ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর সানগ্লাসটা উঠিয়ে নিল। হাতে দুটো ফু দিয়ে সানগ্লাসটা চোখে লাগিয়ে নিজের প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে বলল, প্রজ্জ্বল ভাই তার ভালোবাসার দোহাই দিয়ে রাজি করিয়ে নিয়েছিল না, আমি যেন ছেলে পক্ষের সামনে সেজে গুজে বসে যাই। আজ দেখো প্রজ্জ্বল বাবু, আগে আগে হোতা হে ক্যা। বারান্দার আলোটা জ্বালিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ানো রিদিতা ওর পিছিয়ে পিছিয়ে ঘরে ঢুকলো। জিসান নামের ছেলেটি মেয়েকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হয়েছে। এতে অবশ্য রিদির আগ্রহটা একটু বেশি ছিল। রিদি চাইছিল এই ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে দিক ওকে। জিসান ছেলেটার মধ্যে একটু বিদেশি ভাব আছে। পড়াশোনা শেষ করে বাইরে দেশে সেটেল হয়েছে সে। দেখতে শুনতে কিছুটা বিদেশির মতো। রিদির রেলিংয়ে হেলান দিয়ে ছোট ছোট চোখ করে তাকালো ছেলেটির দিকে। গায়ের রংটা মনে হচ্ছে একটু বেশি ফর্সা। প্রজ্জ্বল ভাইও তো ফর্সা, তবে এর মতো সাদা ভূত দেখায় না। মনে মনে কথাগুলো ভেবে হাসলো। রিদিতা হাসছেন যে। রিদিতা হাসি থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কথা এড়াতে পাশ থেকে পানির জারটা নিয়ে গোলাপ গাছগুলোতে পানি দিতে লাগলো। আপনি কি লজ্জা পাচ্ছেন? জারটা মেঝেতে ধীপ করে রেখে কোমরে হাত রেখে বলল, কেন? হচকচে দুপা পিছিয়ে গেল জিসান। নেভানো কণ্ঠে বলল, না মানে অসময়ে গাছে পানি দিচ্ছেন যে, তাই বললাম আর কি। কথা বলতে সংকোচ হলে বলবেন দয়া করে। আমার প্রজ্জ্বলের দেওয়া গাছ, আমি যখন ইচ্ছে তখন পানি দেবে, সম্পূর্ণ আমার ইচ্ছে। জিসান কিছু বললো না, আরও কিছুটা পিছিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল,
প্রজ্জ্বল আর আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, সো এসব বলে আমাকে ভড়কাতে পারবেন না। সব জেনে শুনে বিয়েতে রাজি হয়েছি আমি। হৃদি কাশি উঠে গেল। ভেবেছিল এই ছেলেকে প্রজ্জ্বল আর ওর বিয়ের কথা বলে সবকিছু সামনে নেবে, কিন্তু না, প্রজ্জ্বল আগে থেকে সব বলে রেখেছে। তবুও হৃদি প্রশ্ন করলো, আমাদের বিয়ের কথাটাও জানেন? জানি। আপনাদের ডিভোর্স হয়ে গেছে সেটাও জানি। আমার আপত্তি নেই। ডিভোর্সের কথা শুনে হৃদির কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল, তবে ঢোক গেলে সেটা সামনে নিল, কারণ ও জানে এই বিষয়ে। আর হৃদি তার নিজ ইচ্ছায় সাইন করেছে সেই কাগজে। হৃদি বলল, আপনি সব জানেন? সব জানি। মুচকি এসে বলল জিসান। ও তাই নাকি? তাই। আমি যে প্রজ্জ্বলের বাচ্চার মা হতে চলেছে সেটা জানেন? দাঁড়িয়ে গেল জিসান, চোখ মুখ কাচুমাচু করে বলল, হোয়াট? সবে সন্ধ্যে 7:30। রক্তে আলোর বলিরেখা পৃথিবীর নিচে পাড়ি জমিয়েছে অনেকক্ষণ। শহরের ঘরগুলোতে মিটমিটি জ্বলছে সোডিয়ামের সন্ধ্যেবাতি। বারান্দার কোনায় একটা টুলে বসে নিজের হাতের আঙুলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে হৃদিতা। চেয়ারে স্পষ্ট হয়েছে দুষ্টুমি ছলক ওর সামনে। চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে একটা ফাইল নাড়াচাড়া করছে জিসান। ভ্রু জোড়া কুঁচকে আছে, কপালে চিন্তার ভাঁজ। কেমন একটা অবিশ্বাস চাউনি নিয়ে ফাইলটাকে দেখছে সে। বেশ কিছুটা সময় ফাইলটা নাড়াচাড়া করে তপ্ত নিঃশ্বাস ফেলল জিসান। ভ্রু কুঞ্চিত রেখে বাঁকা দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কি মজা করছেন আমার সাথে? আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? কথার প্রেক্ষিতে কাটকাট গলায় উত্তর দিল হৃদিতা। জিসান দমালো। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হৃদিতার পজিটিভ প্রেগনেন্সি, আর ডিএনএ টেস্টের জায়গাতেও প্রজ্জ্বলের নামটা জলজল করছে। অবিশ্বাস করার জায়গা রাখে, তাও আবার 1-2 মাস নয়, 4 মাসের প্রেগনেন্ট হৃদিতা। রিপোর্ট তো তাই বলছে। জিসান আবার একবার রিপোর্টটা মনোযোগ দিয়ে দেখলো, না কোনো গোলমেল কিছু নেই। তার মানে সত্যি হৃদিতা প্রেগনেন্ট। জিসান স্বাভাবিকভাবে ফাইলটা হৃদির দিকে এগিয়ে দিল। হৃদি হাত বাড়িয়ে ফাইলটা নিতেই জিসান রেলিংয়ে হাত ছেড়ে সামনে তাকালো। প্রজ্জ্বল আর জিসানের ফ্রেন্ডশিপটা অনেক দিনের। প্রজ্জ্বল তো সবকিছুই বলেছে, কিন্তু এই বাচ্চার ব্যাপারটা কেন লুকালো আমার থেকে? তাহলে কি প্রজ্জ্বল কোনোভাবে ওর অস্তিত্ব অস্বীকার করতে চাইছে? কিন্তু কেন? প্রজ্জ্বল তো এমন নয়। তাহলে কথাগুলো মনে মনে ভেবে ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো জিসান। সন্দেহান কণ্ঠে প্রশ্ন করলো, আপনাদের মাঝে তো সব কিছুই স্বাভাবিক দেখলাম, তাহলে আপনাদের ডিভোর্স কেন হলো? আর আপনি প্রেগনেন্ট সত্ত্বেও প্রজ্জ্বল আমার সাথে কেন আপনাকে বিয়ে দিতে চাইছে? কিছুই বুঝতে পারছি না আমি, মিস হৃদিতা। আমি মিস না, মিসেস। দেখুন আমার হাতে দুটো রিং জলজল করছে। বা হাতেটা জিসানের দিকে এগিয়ে দেখালো হৃদিতা। চেহারার এমন গম্ভীরতা এনেছে যেন সে কিচ্ছুটি জানে না। হৃদির হাতের দিকে এক পলক তাকিয়ে জিসান বলল, প্রজ্জ্বল যে বলেছিল আপনাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স পেপারটা সচক্ষে দেখেছেন মিস্টার জিসান? হৃদির প্রশ্নের বেবাচাকা খেয়ে গেল জিসান। এটা তো আগে ভেবে দেখেনি। প্রজ্জ্বল শুধু বলেছে ওদের বিয়ের সময় ডিভোর্স পেপারটা ওকে দিয়ে দিবে। বিশ্বাস করুন, আপনাদের কেমিস্ট্রিটা আমি বুঝতে পারছি না। আপনি যে প্রেগনেন্ট সেই ব্যাপারটা আগে থেকে জানতাম না আমি। যদি প্রজ্জ্বল প্রেগনেন্সির কথা আমাকে জানাতো তাহলে আমি আপনাকে বিয়ে করতাম, তবে সেটা আপনি অন্য কারো স্ত্রী হলে। কিন্তু প্রজ্জ্বলের নিজের অস্তিত্ব অস্বীকার করে সেটা অন্যায়ভাবে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, এটা আমি মেনে নেব না। ও নিজের স্ত্রীকে এইভাবে অবহেলা করছে কেন বুঝতে পারছি না। ও যে এমন জানা ছিল না আমার। তবে আপনি এত কিছু আমাকে না বলে আইনত পদক্ষেপ নিতে পারতেন। হৃদিতার প্রচণ্ড ভয় হতে শুরু করলো। এবার কি বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? না, প্রজ্জ্বল সামান্য কারণ ওর সাথে যা করছে সেটাও তো ঠিক না। যা হচ্ছে হোক। হৃদি নিজেকে সামলে দাঁত কিলিয়ে বলল, এটা আসলে প্রতিভক্তি, ননসেন্স। আপনাদের বাঙালি নারীদের বলিহারি। স্বামী অন্যায় আবদার করলো আর মেনে নিলেন। হৃদিতা আবারও মুচকি এসে কটাক্ষ করে বলল, ওই যে বললেন বাঙালি নারী তো তাই সব পারি, ঠান্ডা মাথায় সব সামনে নিতে পারে। এই যে আপনাদের ক্ষেত্রে দেখুন কেমন সামনে নিলাম। হৃদি শেষ কথাগুলি বিড়বিড় করে বলাতে জিসান স্পষ্টভাবে কিছু বলল না। তবে হৃদিকে আগামী দিনে শুভেচ্ছা জানিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল সে। জিসান চলে যেতে উঠে দাঁড়ালো হৃদিতা। আকাশ পানে এক পলক তাকিয়ে হাত ছড়িয়ে মৃদুভাবে ঘুরতে লাগলো। ঠোঁটে দুষ্টু হাসির রেখা টেনে গান ধরলো সে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে। আহা কি সুধা চারিপাশে। মধ্যরাত্রি পেরিয়ে গেছে। গভীর রাতে নির্লিপ্ত চাঁদ একা
পুরো নীল নীলক্ষার পাহারায় বসেছে। সঙ্গে জলজলে ফুলিঙ্গগুলো মেঘে ঢাকা পড়েছে। আজ বারান্দার হাট করে খুলে রাখা দরজাটা কারো অপেক্ষা করছে। ঘরের ছাদে টাঙানো কৃত্রিম পাখাটা বন্ধ করে রাখা, জানালার পর্দাগুলো সরিয়ে রাখায় মৃদু মন্দ গতিতে ছুটতে প্রকৃতির নির্মল অনিল। গায়ের চাদর টেনে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে হৃদিতা। তলিয়ে আছে ঘুমের মধ্যে জিসানটা চলে যেতে সে সন্দেহভাবে সাজুগুজু নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল। সে চোখে কখন ঘুম নেমেছে বুঝতে পারেনি সুফিয়ানা। চলে যাওয়ার আগে হৃদিকে খাওয়ানোর জন্য অনেকবার ডেকেছে, ওঠেনি হৃদিতা। ঘুমের মধ্যে হঠাৎ অস্বস্তি বোধ হতে শরীর থেকে চাদর সরিয়ে দিল হৃদি। না, তবুও গরম লাগছে। অলসতার জন্য উঠে ফ্যানের সুইচটা অন করতে ইচ্ছে করছে না। ওভাবে ঘাপটি মেরে শুয়ে থাকলো কিছুক্ষণ। ঘুমের মধ্যে মনে হচ্ছে এই বুঝি পাখাটা চালিয়ে দেবে কেউ না। মিনিট 10 পেরিয়ে গেল। গেমে নেই বিধ্বস্ত অবস্থা হতে শটান উঠে বসলো হৃদিতা। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাতে ভড়কে গেল। ঘরটা এমন অন্ধকার হয়ে আছে কেন? হৃদি আবারও চোখ কচলে তাকালো চারিদিকে। না, সত্যি ঘরটা অন্ধকার হয়ে আছে। ঘরের কোনো জিনিসপত্র চোখে পড়ছে না। হৃদি স্পষ্টভাবে মনে হলো ও বাতি জ্বালিয়ে রেখে ঘুমিয়েছিল। বাতিটা না হয় মা এসে অফ করে গেছে, তাই বলে জানালা আর বারান্দা দরজা দুটোই তো খোলা ছিল। হৃদিতা অন্ধকারে বালিশের আশেপাশে ফোনটা হাতড়ালো না। ফোনের অস্তিত্ব নেই কোথাও। সেই বিকেলের পর থেকে ফোনের হদিস নেই। হৃদি ভড়কালো। এবার শুকনো ঢোক গিলে আস্তে ধীরে নেমে পড়লো বিছানা থেকে। এইভাবে বসে থাকলে তো কাজ হবে না, আলো জ্বালাতেই হবে। হৃদি কোনো রকম এগিয়ে গিয়ে সুইচের বোর্ডটা হাতে নাগালে পেল। বাতি জ্বালিয়ে দিতে দেয়ালে মাথা ঠেকে হাঁপ ছাড়ল হৃদিতা। কি এক অপ্রীতিকর অবস্থা! কাল সকালে মাকে আচ্ছা করে বকে দেবে, সেটা ভেবে নিয়ে জানালা দেখার জন্য পিছনে ঘুরল হৃদিতা। ঘুরতে কিছুটা আটকে উঠে চিৎকার দিতে নিল ও, কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে নিজের মুখ চেপে ধরে নিজেকে সামনে নিল হৃদি। দেয়ালে পিঠ ঠেকে চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় করে শ্বাস নিল। কিছুটা সময় যেতে স্বাভাবিক হলো হৃদিতার। সামনে তাকাতে দেখলো প্রজ্জ্বল কপালে এক হাত চেপে রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ভয়ঙ্কর সে চাউনিকে উপেক্ষা করে হৃদি পাশ কাটিয়ে গেল প্রজ্জ্বলের। পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিল। এসব যে প্রজ্জ্বলের কাজ তা বুঝতে পেরেছে হৃদিতা। মৃদু পায়ে হেঁটে বারান্দার দরজাটা খুলে দিতে নিতে প্রজ্জ্বল দ্রুত গতিতে এসে হৃদির দু হাত আটকে ওকে চেপে ধরলো দেয়ালের সাথে। হৃদিতা তৎক্ষণাৎ ভড়কে গেলেও ভয় পেল না। মুচকি হেসে প্রজ্জ্বলের চোখে চোখ রাখলো। দৃঢ়ভাবে শক্ত কণ্ঠে বলল, জোরাজুরি করতে হবে না মিস্টার প্রজ্জ্বল, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। জানতাম আপনি আসবেন, তাই তো সাদর আমন্ত্রণে বারান্দা দরজা খুলে রেখেছিলাম। ঠান্ডা মাথায় কথা বলতে পারি আমরা। কৃত্রিম হাওয়া আপনার দৃষ্টি মস্তিষ্ক ঠান্ডা করতে পারবে না, তাই জানালাটা খুলে দিলাম। কিন্তু একটা ব্যাপার কিছুতে বুঝলাম না আমি, আপনি দরজা জানালা লাইট সব বন্ধ করে দিয়েছিলেন কেন? মেরে ফেলার পায়তারা করেছিলেন নাকি? প্রজ্জ্বলের রাগ বেড়ে গেল। আরো রাগের ধাঁচে লালচে হয়ে উঠছিল। নাকটা কপাল স্পষ্ট হয়েছে। ওপরের শিরাগুলো রাগ দমাতে না পেরে এক হাতে হৃদির দুগাল শক্ত করে চেপে ধরল প্রজ্জ্বল। অসহ্য ব্যথা হৃদির চোখ গড়িয়ে দুপোটা পানি গড়িয়ে পড়লো। সেটা প্রজ্জ্বলের হাত ছুঁতে হৃদির গাল ছেড়ে দিল। প্রজ্জ্বল হৃদির মাথা নিচু তাচ্ছিল্যের হাসি দিয়ে জোরে ধাক্কা দিল প্রজ্জ্বলকে। তাল হারিয়ে দুপা পিছিয়ে গেল সে। চোখের পানিটুকু হাতের পিঠে মুছে বেরিয়ে গিয়ে বসলো হৃদিতা। প্রজ্জ্বলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ভালোবাসা! 2 ফোঁটা চোখের পানি সহ্য হলো না, অথচ এমন হাজারো ফোঁটা চোখের পানি ঝরিয়েছ। আমি হাজারো আকুতি করেছি, তখন কোথায় ছিলেন আপনি? লোক দেখানো ভালোবাসা ভালোই জানেন। হৃদির দিকে কটমট চোখে তাকালো প্রজ্জ্বল। রাগ দমাতে হাতের মুঠো শক্ত করে নিল। বলল, তুই কি বলেছিস জিসানকে? হৃদয় না জানার ভান করে বলল, কি বলেছি? রাগ উঠাস না হৃদি, যা বলেছি তার উত্তর দেন। কেন উত্তর দেব? বাধ্য নেই আমি আপনার উত্তর দিতে। এত কিছুর পরেও আপনি আমার থেকে জবাব আশা করছেন? তুই বাধ্য, জেদ দেখিয়ে বলল প্রজ্জ্বল। কোন অধিকারে? সব অধিকারে বাঁধন খুলে দিয়েছেন আপনি। আপনার থেকে আমি হাজার আকুতি করেও যখন উত্তর পাইনি, তখন আপনি কিভাবে আমার থেকে উত্তর আশা করেন মিস্টার প্রজ্জ্বল? প্রজ্জ্বল রাগান্বিত স্বরে বলল, কি বলতে চাইছিস তুই? কোন উত্তর পাসনি তুই? হৃদিতে বিছানায় পা দোলাতে দোলাতে বলল, এখনো এত ভনিতা করছেন কেন? প্রয়োজন তো নেই আর, সবটা জানি আমি। কি জানিস তুই? সবটা জানি, তবে এখন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। বলুন, জিসানের সাথে আমার ফ্রেন্ডশিপটা এভাবে খারাপ করে দিলি কেন? আমি যা করেছি সবটা তোর ভালোর জন্য। চুপ করুন, একদম চুপ করুন, চেঁচিয়ে বলল হৃদিতা, গলায় কান্না চেপে। আবারও বলল, আপনার ভালো আপনার কাছে রাখতেন। কোনো ভালো আমার প্রয়োজন ছিল না। ভালো ছিলাম আমি, অনেক ভালো ছিলাম। আপনার চলে যাওয়ার হলে চলে যেতেন। কেন ভালোবাসার অজুহাতে অন্য একটা ছেলের সামনে সেজে গুজে দাঁড়াতে বললেন? এসব প্রশ্নের উত্তর কি দেবেন আপনি? চুপ করে আছেন কেন? উত্তর জানা নেই তাই না? সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিচ্ছি। করুণা করেন আমাকে তাই না? করুণা দরকার নেই আপনার করুণার। ফেল না আমি
অ্যাসিড অ্যাটাকের শিকার হয়েছে বলে দেশ ছাড়তে হবে, সেটা কোথায় লেখা আছে? নাকি নতুন আইন তৈরি করেছেন আপনি? এটুকুতে প্রজ্জ্বল দমে গেল, দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লো মেঝেতে, হাঁটুতে হাত রেখে মাথা নিচু করে বলল, আমি তোকে সবসময় প্রোটেক্ট করতে চেয়েছিলাম রায়ান। ফিরে এসে যদি আবারও একই কাজটা করতো তোর সাথে, তখন কি করতাম আমি? দূরে সরিয়ে রাখতে হলেও আমার জানটাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। তুই প্রজ্জ্বলকে থামিয়ে দিতে রিদিতা বলল, হয়েছে, শেষ। তালি দেব কি আপনার মার্জিত বক্তৃতার জন্য? তবে কি জানেন, আপনার মুখে এসব মহান বাণী শোভা পাচ্ছে না, জঘন্য লাগছে। হৃদি আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে হৃদিতাকে ডাকলো প্রজ্জ্বল। আপনার উপর যে সম্মানটুকু মার্জিত ছিল আমার কাছে, সেটা আজ নিমেষে শেষ হয়ে গেল। আপনার কথা শুনে কি করে আপনি এমন ভাবতে পারেন প্রজ্জ্বল ভাই? ধিক্কার জানাই আপনাকে। আপনার মন মানসিকতা, বিবেক এত নিষ্ঠুর। এই দেশে একটা রায়হান নেই। ভালো মানুষের মুখোশের পিছনে হাজারো রায়হান আছে, যারা প্রত্যাখ্যান পেলে আমার মতো হাজার হৃদিতাকে ঝলসে দিতে উৎপেতে আছেন। সে হাজার হৃদিতার কি হবে? আমি না হয় একা বিদেশগামী হয়ে বেঁচে গেলাম রায়হানের হাত থেকে, কিন্তু এদেশের বাকি হৃদিতার কি হবে? আপনি একটা বারের জন্য তাদের কথা ভাবলেন না, শুধু নিজের স্বার্থটুকু দেখলেন, ভিতর মতো আমাকে লুকিয়ে রাখতে চাইলেন। একবারও ভাবতে পারলেন না তাদের ইন্সপিরেশন হতে পারি আমি? আপনার বিবেচনা এত জঘন্য, ছি, লজ্জা করছে আমার। কি ভেবেছিলেন আমি আপনাকে পাগল বলে হিতাহিত জ্ঞান সব ভুলে গেছি? আপনি যাকে তাকে পাঠিয়ে সাইন করে চাইবেন, আর আমি না দেখে সাইন করে দেব? আমি স্পষ্টভাবে দেখেছি ডিভোর্স পেপারটা। বিশ্বাস করুন, তখন এত কষ্ট হয়েছিল, মনে হয়েছিল কেউ আমার কলেজাটা ছেড়ে নিয়েছে। তবে এখন আর কষ্ট হচ্ছে না। আপনার মুখে আপনার স্বার্থপরতা দেখে ঘৃণা হচ্ছে। খুব উদাহরণ দিতেন না, আলগে রাখবেন সবসময় আমাকে, আমার সাহারা আপনি, এটাই তার নমুনা। এইটাই প্রাপ্য ছিল আমার। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, চোখ ছলছল করেছে। হৃদির দিকে আসতে নিতে থামিয়ে দিল। হৃদিতা বলল, খবরদার আমাদেরকে এগুলো নিজেকে শেষ করে দেবো একদম। বেরিয়ে যান এখান থেকে। বহু দেখেছি আপনার করুন, আশা করছি আপনার সব উত্তর পেয়ে গেছেন। চলে যান এখান থেকে তাড়াতাড়ি। প্রজ্জ্বল থম মেরে দাঁড়িয়ে রইল। কিছু বলতে নেওয়ার আগে হৃদিতা আবারও বলল, ডিভোর্স পেপারে আমার নামটা লিখে নিয়ে আমি হুদাই একটা সাইন বসেছিলাম। তবে চিন্তা করবেন না, এইবার আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। অপেক্ষা করুন শুধু। আপনার মতো জঘন্য লোককে আমার লাইফে প্রয়োজন নেই। বেরিয়ে যান তাড়াতাড়ি। আই হেট ইউ মিস্টার প্রজ্জ্বল, আই হেট ইউ। প্রজ্জ্বল নড়ল না, পা জোড়া আটকে গিয়েছে। হৃদির শেষ কথাটা শুনে, হেট ইউ এত সহজে বলে দিল হৃদিতা? এত সহজে? প্রজ্জ্বলের ভাবনার মাঝে ওর হাতে টান পড়লো। হৃদিতা ওকে ঠেলে বের করে দিয়েছে ঘর থেকে। প্রজ্জ্বলকে ধাক্কা মেরে বারান্দায় ঠেলে দিয়ে দরজা আটকে দিল হৃদিতা। চোখ ভিজে উঠল অজর দৃষ্টিতে। সেখানেই বসে পড়ে দরজা মাথা ঠেকিয়ে একটা কথাই আওড়াতে লাগলো, আই হেট ইউ প্রজ্জ্বল, হেট ইউ, হেট ইউ। দিন কত পেরিয়ে গেছে, সময়ের গতিতে তার তথাকথিত নিয়মের বাধা। সময় সাপেক্ষ অতীতের পিছুটান ক্ষণিকের জন্য ভুলে দেখার চেষ্টা করলে মস্তিষ্ক বলতে দেয় না, ঠিক মনে করিয়ে দেয় একলা মুহূর্তগুলোতে। বাড়ির সামনে রাস্তায় একটা রিক্সা অপেক্ষা দাঁড়িয়ে আছে হৃদিতা। এই কয়েকদিনে বাসার বাইরে তেমন একটা বের হয়নি সে। কলেজে ডাক না পড়লে হয়তো আজকেও বের হতো না। প্রজ্জ্বলের ব্যাপারটা নিয়ে প্রচণ্ড রকমের আপসেট সে। প্রজ্জ্বলকে বরাবরের মতো বলতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয় না। ঘৃণিত ব্যক্তি হিসেবে মস্তিষ্কে সবসময় বিচরণ করতে থাকে প্রজ্জ্বল। এই কয়েকদিন অবশ্য প্রজ্জ্বলের দেখা পাওয়া যায়নি। আর হৃদি ভেবেছিল হয়তো প্রজ্জ্বল ফোন দেবে, বিন্দুমাত্র অপরাধ বোধ থেকে হলো সরি বলবে, কিন্তু প্রজ্জ্বল এসব কিছুই করেনি। এমনকি হৃদির কথা অনুযায়ী এই কয়দিনে ওর সামনে অবধি আসেনি। হৃদি এসব ভাবতে ভাবতে একটা তপ্ত নিঃশ্বাস ফেললো, আর একবার মাথা বাড়িয়ে গন্তব্যের দিকে রাস্তাটা দেখে নিল। এমনিতে তো রাস্তায় অভাব থাকে না অটো রিক্সার, আজ এত শুনশান রাস্তা দেখে বিরক্ত লাগছে হৃদির। ওসমান সাহেব অবশ্য বলেছিল বাসার গাড়িটা নিয়ে যেতে, কিন্তু হৃদি নেয়নি। সে তার জেদে অটুট। প্রজ্জ্বলের ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণটা জানার পর জেদটা আরো বেড়ে গেছে। কোথায় যাওয়ার হলে সে স্বাভাবিকভাবে যাবে, আগে যেমন যেত, এতে যা হওয়ার হোক। তবে আর মিনিট 5 যেতে হৃদির জেটটা একটু কমে গেল। রাস্তার কোনো গাড়ির অস্তিত্ব নেই। মাঝে মাঝে দু একটা প্রাইভেট কার যাতায়াত করছে শুধু। ঘড়িতে চোখ বুলিয়ে বাড়ির গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল হৃদিতা। বেলা 11টা, 11:30 না পৌঁছালো। প্রিন্সিপাল ঘাড় ধরে বের করে দেবে কলেজ থেকে। ঘাড়ে ঝোলানো ব্যাগটা ঠিকঠাক করে নিয়ে বাসার গেটে পা রাখতে না রাখতে গাড়ির হুইসেলে শুনে থেমে গেল হৃদিতা। ঘাড় ঘুরিয়ে সেদিকে চোখ রাখতে কিছুটা অবাক হলো। কারের দরজা ঘেঁষে দাঁড়ানো লোকটাকে দেখে চোখ বড় হয়ে গেল। আবেগে আপ্লুত হয়ে হৃদি হালকা চেঁচিয়ে বলে উঠলো, রাদীপ ভাইয়া। রাদীপ মুচকে আসলো, গাড়ির দরজা লাগিয়ে হৃদির কাছাকাছি এসে দাঁড়ালো। এক হাত হৃদির মাথায় রেখে হাসি মুখে বলল, অনেক বড় হয়ে গেছিস পিচ্ছি। হৃদি হাসলো, মুখ গোমড়া করার ভান করে বলল, বড় হয়ে গেছি যখন, তাহলে পিচ্ছি রাখছো কেন? রাদীপ এবার জোরে হেসে উঠল।
আর এদের কথা শুনে প্যান্টের পকেটে হাত গুজে বলল, তুই তো সবসময় পিচ্ছি, আমার কাছে বুড়ি হয়ে গেলেও পিচ্ছি ডাকবো তোকে, তোর নাতি নাতনির সাথে তোকে পিচ্ছি পিচ্ছি বলে ডাকবো। হৃদি মৃদু হাসলো। রাদীপের সাথে প্রজ্জ্বলের একাংশে মিল, কথাবার্তার ধাঁচটাও কিছুটা এক, চেহারার সাথেও কিছুটা মিলে যায় দুজনে। হঠাৎ কেউ দেখলে প্রজ্জ্বল আর রাদীপকে জমজ ভাবতে পারে, দুজন বেস্ট ফ্রেন্ড বলে এত মিল থাকবে, ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য। মাথা নিচু করে মুচকে আসলো হৃদিতে। এই মুহূর্তে প্রজ্জ্বলকে মনে পড়ছে খুব। মাথা উঠিয়ে রাদীপের গাড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। রাদীপ তো একা একা কোথাও যায় না, হয়তো প্রজ্জ্বল এসেছে। কাউকে খুঁজছিস নাকি বিচ্ছি? চকিত হলো হৃদিতা, প্রশ্নের রাতে আমতা আমতা করে বলল, না মানে তুমি নতুন গাড়ি কিনেছো তাই দেখছিলাম আর কি। ও আচ্ছা। রাদীপ কিছুটা আঁচ করতে পারলো, কিছু বললো না। হৃদি নিজেই নিজের মাথায় চোট করে একটা গাঁটটা মারলো, নিজেকে গাধি অপবাদ দিয়ে হাসার চেষ্টা করে বলল, ভাইয়া আমি কত ভুলো মন হয়েছি দেখেছো। তুমি কবে দেশে ফিরেছো সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো কবে দেশে ফিরলে? এই তো দিন দুয়েক আগে। হৃদি অভিযোগের সুরে বলল, যাও কথা নেই তোমার সাথে, দুদিন আগে এসেছো অথচ আমাদের বাসায় আসনি, রাগ করেছি, কথা বলবো না। মুখ ফুলিয়ে গাঢ় ঘুরিয়ে অন্যদিকে তাকালো হৃদি। আসলে দেশে ফেরার কারণটা প্রজ্জ্বল, সোফিয়া আন্টির ফোন পেয়ে আর থাকতে পারেনি। হৃদির হঠাৎ হৃদস্পন্দনটা বেড়ে গেল, নিঃশ্বাস আটকে রইল কিছু সময়ের জন্য। তীব্র একটা ভয়ার্থ ব্যথায় ঝিমিয়ে উঠল শরীরে। একটা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল হৃদিতা। প্রজ্জ্বলের খারাপ কিছু হয়েছে কিনা সেই চিন্তা মস্তিষ্কের নিউরনগুলো অস্থির হয়ে উঠেছে। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে রাদীপকে, প্রজ্জ্বল ঠিক আছে তো? কিন্তু নিজেকে সামলে নিল হৃদিতা। অনেক কষ্ট বলে, ও আচ্ছা। রাদীপ বুঝলো প্রজ্জ্বলের ব্যাপারটা এড়াতে চাইছে হৃদি, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবছি এবার বিয়ে শাদিটা করেই ফেলবো। হৃদিতা তৎক্ষণাৎ উচ্ছলতা দেখাতে পারলো না বিষয়টা নিয়ে। ঠোঁটেলি কোনো রকমে বলল, পাত্রী কি ঠিক করে ফেলেছো? তা বলা যায়, ও দেশে গিয়েই পরিচয়, তবে সেও বাংলাদেশের স্থানীয়, দুজনেই ফিরেছি, তাই ভাবছি বিয়েটা করে ফেললে মন্দ হয় না। ও আচ্ছা, নাম কি? সে রাজকন্যার নেহা। হৃদি এবার কিছুটা তাড়া নিয়ে বলল, ভাইয়া আমি তো কলেজে যাচ্ছি, তুমি বাসা যাও, বাবাও আছে বাড়িতে, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, ততক্ষণে কোথাও যাবে না, ঠিক আছে? রাদীপ হেসে বলল, তা ঠিক আছে, তবে এতক্ষণ যখন আমাকে বসতেই হবে তাহলে তোর সাথে কলেজে যাই, চল। ফেরার পথে নেহাকেও পিক করে নেব না হয়। হৃদি রাদীপকে বারণ করে দিল, কারণ রাদীপ যতক্ষণ থাকবে ওর সাথে ততক্ষণ প্রজ্জ্বলের কথা খুব বেশি মনে পড়বে, আর হৃদি সেটা চাইছে না। প্রজ্জ্বলের কথা কোনোভাবে এখন মনে করতে চাইছে না ও। তবে কে শুনে কার কথা? হৃদির হাজারটা বারণ সত্ত্বেও রাদীপ নাছোড়বান্দা, সে হৃদির সাথে কলেজে যাবে মানে যাবে। হৃদিও এক পর্যায়ে হার মেনে নিল, সময় আর নেই, কলেজে যেতেই হবে, তাই আর কাল বিলম্ব না করে রাদীপের সাথে কলেজে গেল হৃদিতা। তোর স্পর্ধা দেখে আমি শিহরিত, কি করে সাহস হলো তোর আমার বোনকে উঠিয়ে আনার? তাকে ছোঁয়ার অধিকার কে দিয়েছে তোকে? কোন হাতে ছুঁয়েছিলি যেন? কথাটা বলে রায়ানের ডান হাতের সাদা আঙ্গুল একটা পোঁচ মারলো প্রজ্জ্বল। চেঁচিয়ে উঠল রায়হান, তবে সে চিৎকার কারো কান অবধি পৌঁছানো। রায়ানের হাত পা বাঁধা, মুখে কষ্টে পাটকানো। তোর সাহস কি করে হলো আবারও সেই এক ঘৃণ কাজটা করতে যাওয়ার? আমার হৃদরানীকে আবারও সে একইভাবে কষ্ট দিতে চাওয়ার সাহস হলো কিভাবে বল? আইন তোকে বহুত শাস্তি দিয়েছে, এবার আমার পালা। সে যাত্রায় বেঁচে গেল, এবার তোর বাঁচার সম্ভাবনা খুব কম। ওয়েট, তোকে একেবারে মেরে ফেলবো না, তবে মৃত্যু যন্ত্রণা পাবি তুই। বেঁচে থেকেও 1000বার মরতে ইচ্ছে হবে তোর, ভয়ে নিজের চেহারা তাকাতে পারবি না। রায়হানের হাতে আর একবার ধারালো ছুরি চালিয়ে দিতে জ্ঞান হাসলো সে। অতিরিক্ত রক্তক্ষরণে বেহাল দশা। প্রজ্জ্বল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ার একটা লাথি মেরে ছুরিটা রায়হানের গলা চালাতে নিতে ওকে টেনে আটকে দিল। রাদীপ কিছুটা দূরে টেনে হিঁচড়ে এনে বলল, ওকে ওভাবে মেরে ফেলে কিছুই হবে না, মরে গেলে খুব তাড়াতাড়ি কষ্টগুলো থেকে রেহাই পাবে, ওর আরো কিছু প্রাপ্য আছে এখনো, ছেড়ে দে। প্রজ্জ্বল শান্ত হতে কাউকে ইশারা করলো রায়ানকে নিয়ে যেতে। কয়েকটা ছেলে এসে রায়ানকে হাতে পায়ে বাঁধন খুলে ওকে নিয়ে গেল অন্য একটা যে ঘরে। প্রজ্জ্বল দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লো, এক হাতে মাথায় চুল আঁকড়ে ভাঙ্গা কণ্ঠে বলল, আমি খুব বড় ভুল করে ফেলেছি রাদীপ, কি করে বোঝাবো আমার হৃদরানীকে? রাদীপ পাশে বসে পড়লো প্রজ্জ্বলের, ওর ঘাড় চাপড়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তোর হৃদিতার সাথে কথা বলা উচিত, মেয়েটা প্রচন্ড কষ্ট পেয়েছে, ওর ছোট্ট মস্তিষ্ক এখন অভিমানে ভরপুর, ওর কাছে যাওয়া উচিত তোর, নয়তো সময়ের সাথে অভিমানটা আরো বেড়ে যাবে। তবে তোর চরিত্রের সাথে এই ছোট বিষয়টা এতটা ঘাবড়ে গিয়েছি, এমন সিদ্ধান্ত নেওয়া সময় পাইনি আমি, কখনোই এটা ফেভার করবো না। রাত বিরাতে দরজার করাঘাতে
আঘাত ঘূর্ণরে পৌঁছাতে হৃদির ছবে চোখে ধরা ঘুমটা ছুটে গেল। ভরকে গিয়ে উঠে বসে তৎক্ষণাৎ শব্দটা কোথা থেকে আসছে খেয়াল করতে ঢোক গেল হৃদিতা। বারান্দার দরজা কেউ এক নাগাড়ে নক করে যাচ্ছে। হৃদিতা বেড থেকে নেমে দাঁড়ালো, দ্রুত পায়ে জানালা ঘেঁষে দেখার চেষ্টা করলো বারান্দায় এত রাতে কে হতে পারে, কিন্তু জানালা দিয়ে চোখ রাখতে অন্ধকারে বারান্দার দরজার কাছে একটা অবয়ব ছাড়া কিছুই দেখতে পেল না। হৃদি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে জানালা লাগিয়ে নিল। হৃদিতা অস্থির গতিতে বিছানার কাছে এসে ফোনটা হাতে সময় দেখলো রাত 1টা বাজে।